আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারত ভালো করেই জানে ডক্টর ইউনূস সরকারকে কূটনীতিকভাবে পরাজিত করতে পারবে। তাহলে ভারত কেন বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? যারা এই বিষয়টা নিয়ে অতিরঞ্জিত চিন্তা করছেন তারা এখনো পাগলের রাজ্যে বসবাস করছেন। ভারতের সাথে আরও অনেক বেশি খারাপ সম্পর্ক হয়ে গিয়েছিল 2001 থেকে 2006 সালের শাসন আমল, যখন বিএনপি ক্ষমতায় ছিল। তখনই কি যুদ্ধ লেগেছে? তখন কোনোভাবেই বিএনপি 5 বছর বাংলাদেশটা শাসন করেছে এবং পাকিস্তানের সাথেও খুবই ভালো সম্পর্ক ছিল। পরবর্তীতে ভারত ঠিকই কূটনীতিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগ রাজপথে নেমে ওই সরকারের পতন ঘটিয়েছিল আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে তো আওয়ামী লীগ 2009 সালের পরে ক্ষমতায় আসার পরে 16 বছর ক্ষমতায় ছিল। এখনও সেম ওই পরিস্থিতিই আছে। তাই যুদ্ধের কথা বাদ দেন, বরং এই সরকার কূটনীতিকভাবে যে পরাজিত হবে সেটা 100%। যদি বাই চান্স এই সরকার পরাজিত নাও হয় কূটনীতিকভাবে, ফেব্রুয়ারিতে যদি একটা পাতানো নির্বাচন দিয়েও ফেলে, কিন্তু যে সরকার আসবে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে সেই সরকার 100% পতন হবে। ওটা লিখে রাখেন। হয়তো 6 মাস, হয়তো 1 বছরের মধ্যে দেশ চালাতে পারবে না। কারণ বিশ্বে থেকে আমদানি রপ্তানি সকল কিছু বন্ধ হয়ে যাবে। ভারত তো সকল আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে খেতে পারবে না অনেক কিছুই, তারা অটোমেটিক্যালি রাজপথে নেমে আন্দোলন শুরু করবে। আওয়ামী লীগের কর্মীরা নামা লাগবে না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাস্তবতা। একটা জিনিস মাথায় রাখবেন, যারা ক্রিকেট খেলা বুঝেন, যখন উইকেট একটার পর একটা পড়তে থাকে তখন পরবর্তীতে যে ব্যাটসম্যানই নামে সে ব্যাটসম্যান চেষ্টা করে উইকেট ধরে খেলার জন্য। কিন্তু যে ভালো ব্যাটসম্যান সে প্রত্যেকটা বল ব্লক করলো, যখন একটা খারাপ বল পায় তখন সেই বলে সে বাউন্ডারি মারার চেষ্টা করে। এটা একটা ভালো ব্যাটসম্যানের সব থেকে ভালো দিক। আর দক্ষিণ এশিয়ার বাংলাদেশের ব্যাপার নিয়ে সবচেয়ে ভালো ব্যাটসম্যান হচ্ছে এই ইন্ডিয়া। যখনই সুযোগ পাবে তখনই কিন্তু বাউন্ডারি মেরে দিবে। এটা ডক্টর ইউনূস এখনো বুঝতে পারছে না কোন লেভেলের খেলোয়াড় এই নরেন্দ্র মোদী এবং চাণক্য নীতির দেশ ভারত। বাংলাদেশে 1971 সালের পরে কখনো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারায়নি এই ভারত, কূটনীতিকভাবে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এখনো মনে হচ্ছে ভারতের একেবারে নিয়ন্ত্রণ নেই বাংলাদেশে। এখনো কিন্তু ভারতের কূটনীতিকভাবে নিয়ন্ত্রণ আছে। হয়তোবা আওয়ামী লীগের অবস্থান খারাপ, সেই কারণে ব্যাপারগুলো দেখা যাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের যখন অবস্থান আস্তে আস্তে ভালো হতে শুরু করবে তখন সকল কিছু বুঝতে পারবেন ভিতরগতভাবে কি কি খেলায় খেলেছে ভারত। কারণ এখনো কিন্তু ভারত খেলে যাচ্ছে। খারাপ বল পাবে, বাউন্ডারি মেরে দিবে। এখনো কিন্তু খারাপ বল পাচ্ছে, জায়গা বরাবর বাউন্ডারি হচ্ছে। কিন্তু খেলার এখনো ওভার অনেক বাকি। তাই দেখতে থাকুন খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত। খেলা যখন শেষ হবে রেজাল্ট কিন্তু আওয়ামী লীগের এবং ভারতের পক্ষে আসবে। যতই পাকিস্তানের দালালি করুক, যতই আওয়ামী লীগ আমেরিকার দালালি করুক, কোনো লাভ হবে না। শেষ হাসি শেখ হাসিনায় আসবে, শেষ হাসি আওয়ামী লীগে আসবে, শেষ হাসি ভারতে আসবে। যতই যুদ্ধের হুমকি দেখ, যতই আওয়ামী লীগকে একেবারে নিঃস্ব করে ফেলার চেষ্টা করা হোক, যতই আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হোক, যতই নিরীহ আওয়ামী লীগকে হত্যা করা হোক, যতই কোণঠাসা করা হবে ততই আওয়ামী লীগ শক্তিশালী হবে। যতই যুদ্ধের হুমকি দেওয়া হবে ততই ডক্টর ইউনূস সরকার দুর্বল হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর ডক্টর ইউনূস যতই নিজেকে মনে করুক তিনি খুবই শক্তিশালী একজন রাষ্ট্রপ্রধান, সেটা তার সবচেয়ে ভুল ধারণা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল রাষ্ট্রপ্রধান হচ্ছে ডক্টর ইউনূস। তিনি ব্যক্তি হিসেবে অনেক বড়, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে ছোট শিশুর থেকেও তিনি মেধা কম। তিনি ক্রিমিনালি কিছু বুদ্ধির কারণে মনে হয় উনি অনেক বড় বড় খেলে ফেলতেছে রাজনীতিবিদদের সাথে। বাঘে মহিষকে এক জায়গায় পানি খাওয়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলে। আরে ভাই, ওটা ক্রিমিনালি ব্যাপারের কারণে মনে হচ্ছে, কিন্তু বাস্তবতার রাজনীতি তিনি বুঝতে পারছেন না যে ভবিষ্যতে বাংলাদেশে কি পরিস্থিতি হবে। তিনি মনে করেছেন আওয়ামী লীগের সকল নেতার ঘরবাড়ি জ্বালিয়ে ফেললে, ধানমন্ডি 32 ভাঙিয়ে ফেললে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সকল মোরাল ভেঙে ফেললে আওয়ামী লীগের একেবারে কবর রচনা হয়ে যাবে, মুক্তিযুদ্ধের চেতনা একেবারে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তিনি সেটা ভুলে গিয়েছেন যে আমারও কিন্তু বাংলাদেশের মধ্যে গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণের অনেক প্রতিষ্ঠান আছে। আমি মরে গেলেও বা আমি বেঁচে থাকলো আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হলে আমার ওই প্রতিষ্ঠান থাকবে কিনা। আনিস আলমগীর মুখফুসকে ওই কথাটা বলেই ফেলেছেন যে আওয়ামী লীগের অবস্থা ভালো হওয়ার সাথে সাথে গ্রামীণ ব্যাংকে হামলা হবে, গ্রামীণ যত প্রতিষ্ঠান আছে সকল কিছুতে হামলা করে ধ্বংস করে দেওয়া হবে। কারণ এই জিনিসগুলো তো ডক্টর ইউনূস নিজেই শিখিয়ে দিয়েছেন। এটাই রিয়েলিটি। বাংলাদেশের মানুষকে যখন কোনো কিছু আপনি শিখিয়ে দিবেন, সেই মানুষ যখন নিজের ক্ষমতা আসে তখন সেই জিনিসটাই বারবার করে। বিএনপি এখন 10 গুণ করেছে আওয়ামী লীগ যা করেছিল তার। আওয়ামী লীগ
যখন পরিস্থিতি ভালো হবে তখন 100 গুণ করবে, কারণ এই জিনিসগুলো তো বিএনপি ডক্টর ইউনূস শিখিয়ে দিয়েছে। আওয়ামী লীগ যখন অবস্থা ভালো হবে 100 গুণ করবে, তখন আবার যদি 20 বছর 30 বছর পর বিএনপি বা জামাতগণ ক্ষমতা আসে তারা আবার 200 গুণ করবে। এটা বাংলাদেশের পরিক্রমায় চলতেই থাকবে, শুধু চক্রাকার হারে সুদের মতো বৃদ্ধি পেতে থাকবে। এটা ডক্টর ইউনূস ভালোই বুঝে, তাই বুঝার পরও বাংলাদেশের মানুষ পরিবর্তন হতে পারে না। বিএনপি এখন ভালো করে ইমেজিন করতে পারে যে আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের থেকেও বেশি রাগব্বা হয়ে ক্ষমতায় থাকতে হবে, হয়তোবা যে কোনো মুহূর্তে পতন হতে পারে, তবুও তারা এই কাজগুলো করবে। জানার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এরকম, বাংলাদেশের রাজনৈতিক দলের যারা নেতা তাদের মেন্টালিটি এরকম। আওয়ামী লীগও সেম, যখন ক্ষমতায় আসবে এই বিএনপি যে সকল কার্যকলাপ করেছে ইউনূস যা করেছে তার থেকে 10 গুণ করবে। কিন্তু আওয়ামী লীগও তখন ভালো করেই জানে যে আমরাও ক্ষমতা সারা জীবন থাকতে পারবো না, আমাদের সাথে আবার ক্ষমতায় পতন হলে এগুলো হবে। জানার পরও রাজনৈতিক দলগুলো এবং নেতাগুলো এই কাজগুলো করে থাকে। তাই বাংলাদেশের নেতাদেরকে নিয়ে আমাদের আহামরি এক্সপেকটেশন জনগণের রাখা কোনোভাবে কাম্য না। বাংলাদেশ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে বাদ দিয়ে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা চলে আসে, ওটাই ভালো। একনায়কতন্ত্র থাকলেই বাংলাদেশের জন্য ভালো, কারণ বাংলাদেশ ছোট্ট একটা দেশ, মতাদর্শের অভাব নাই, জনগণের অভাব নাই। রাস্তাঘাটে চলাফেরা করলে বুঝবে বাংলাদেশে কত পরিমাণ জনগণ গিজ 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 করে। 17-18 কোটির কথা বলা হয়, আমার মতে 25 কোটির বেশি হবে বাংলাদেশে জনগণ আদমশুমারি অনুযায়ী ছাড়া। তো এই দেশের জনগণকে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো সরকার এসে কোনো রকমে মন রক্ষা করতে পারবে না। এই জন্যই দেখেন যে বাংলাদেশে 5 বছর পরেই যে সরকার থাকে তার পতন হয়ে যায়। তাই বাংলাদেশের মতো দেশে একনায়কতন্ত্র যে আসুক সেই থাকলেই ভালো, উন্নয়নও হবে, দেশের নিয়ন্ত্রণও রাখতে পারবে এবং দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। সেজন্য শেখ হাসিনা পারফেক্ট ছিল। ফেসিস্ট বলেন আর আয়রন লেডি বলেন, প্রভাবশালী নেত্রী বলেন, যেটাই বলেন, বাংলাদেশের ক্ষেত্রে এরকম রাষ্ট্রশাসকই পারফেক্ট। এইরকম রাষ্ট্রশাসক বাংলাদেশ আর আসবে না। হয়তোবা এটা ইতিহাস যখন হবে আরো 10, 20, 40 বছর, 50 বছর পর, মানুষ তখন শেখ হাসিনার উদাহরণ দেখাবে যে এইরকম রাষ্ট্রশাসকই বাংলাদেশের প্রয়োজন ছিল, উনিই ঠিক ছিল। এই জিনিসটা অলরেডি 14 মাসে মানুষ বুঝতে পারতেছে। তাই গণতন্ত্র কথা বলে বাংলাদেশে কোনো লাভ নাই। বাংলাদেশের কোনো সময় গণতন্ত্র ছিল না 1971 সালের পরে। যে এসেছে সেই স্বৈরশাসক হতে চেয়েছে, কিন্তু পারফেক্ট স্বৈরশাসক হলে ঠিক ছিল। শেখ হাসিনা স্বৈরশাসক বলেন, বিনা ভোটের মন্ত্রী বলেন, বিনা ভোটের প্রধানমন্ত্রী বলেন, যেটাই বললেন না কেন, এরকমই পারফেক্ট বাংলাদেশের জন্য। তাই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। আওয়ামী লীগের সরকারই বাংলাদেশের প্রয়োজন, এবং শেখ হাসিনা যতদিন বেঁচে আছে শেখ হাসিনাকেই বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজন। শেখ হাসিনা নাই, এখন আওয়ামী লীগ সরকার নাই, দেশের কি পরিস্থিতি বুঝতে পেরেছেন না? আরো অবনতির দিকে যাবে। তাছাড়া বাংলাদেশের ভালো সময় আর আসবে না, কারণ বিএনপি শাসনামলও দেখেছেন 2001 থেকে 2006 শাসনামল দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। আগামী তো ক্ষমতা আসলে আবারও দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হবে, কিন্তু 5 বছর তো ক্ষমতা চালানোর সুযোগ বিএনপি থাকবে না। পাতানো নির্বাচনের অংশগ্রহণ করলে 1-2 বছরের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে। জামাত বলে কি, সবাইকে দেখেছেন, আমাদেরকে তো একবার দেখেন, আমরা সরকার 80 দেশ চালায়। আরে ভাই, 1971 সালে যখন পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণ করেছে, তখন জামাত কি পাকিস্তানের ক্ষমতায় ছিল না? এই বাংলাদেশের 2 জন মন্ত্রী ছিল তৎকালীন সময়ে। তখন দেখেছি না জামাতের শাসনামল রাজাকার আলবদর শামস গঠন করেছে, পাকিস্তানের পক্ষ হয়ে বাঙালিদের উপর আক্রমণ করিয়েছে, বাঙালিদের ঘরবাড়ি দেখিয়ে দিয়েছে, মা বোনের দর্শনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। তাদের শাসনামল তো তখনই আমরা দেখেছি। তো তারা এর থেকে ভালো কিছু করবে না এখনো, যদি কখনো ক্ষমতায় আসে। এখনো সেম পাকিস্তানের দালালি করবে, মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তিদেরকে মেরে রাস্তায় ফেলে দিবে, আমাদের মা বোনদেরকে দর্শন করা হবে। এটাই তো, এটার নামে ইসলাম, কাজের মধ্যে কোনো ইসলাম নাই। সে কারণে তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলামী তেমন কোনো ইসলাম না। এটাই বাস্তবতা। তাই যত গালবাজি করুক, সকল কিছু জনগণের কাছে ইতিহাস আকারে সকল কিছু এখন সামনে আছে। এটাই আমাদের মেনে চলতে হবে। আশা করছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।